Radio Today, 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডি টুডে সন্ধ্যার খবরে আমি শরীফুল হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূল খবরে যাওয়ার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো শুরুতেই জেনে নেব। প্রায় এক বছর পর যুবলীগের 201 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা। আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে, অভিযোগ কাদেরের। সম্পৃক্ততা উড়িয়ে দিলেন ফখরুল। করোনায় দেশে আরও 14 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1531 জনের দেহে। এবং এক সপ্তাহ পর নীরবতা ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প, বললেন সময় বলে দেবে কোন প্রশাসন কাজ করবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আমাদের এই খবর FM 89.6 এ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ রেডি টুডে FM 89.6 এবং নিউজে আমাদের সন্ধ্যার খবরটি আপনারা সরাসরি দেখতে পারেন। এছাড়াও গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডি টুডে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে আমাদের সব সময়কার সবগুলো অনুষ্ঠান আপনারা শুনে নিতে পারেন। এবারে চলুন যাওয়া যাক আজকের সন্ধ্যার খবরে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় 201 সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনটি। শুদ্ধি অভিযানে সবচেয়ে বেশি আলোচনা আসার পর গত বছরের 23 নভেম্বর 3 বছরের জন্য নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন যুবলীগ ঢাকা উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ফরিদপুর 4 আসনের আলোচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তবে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পদ পাওয়ার একটি খবর ভাইরাল হলেও খবরটি সঠিক ছিল না, কারণ নতুন কমিটির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তার নাম নেই। আন্দোলন ও নির্বাচনে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে বিএনপি আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে তার প্রতিশোধ নিতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এই কথা বলেন। নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় বিএনপির রাজনৈতিক সংস্কৃতি হত্যা ও সন্ত্রাসের বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণ তাদের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে, সে কারণে তারা নির্বাচনে পরাজিত হয়। আজকে তাই তারা জনগণের পর প্রতিশোধ নিতে এই আবার তাদের সে পুরনো খেলা আগুন সন্ত্রাস শুরু করেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর কয়েকটি স্থানে গত বৃহস্পতিবার বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দুপুরে ধানমন্ডিতে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে আমরা অনেকগুলিকে আমরা চিহ্নিত করেছি, সেগুলি দেখে আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের কাছে সোপর্দ দেব। বাসে আগুন ও নাশকতার মামলায় আরও একজন সহ এই পর্যন্ত 38 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন কথা জানান। তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর 8টি থানায় এই পর্যন্ত 14টি মামলা হয়েছে। এসব মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবারই রাজনৈতিক পরিচয় রয়েছে বলেও তিনি জানান। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে। দলীয় পরিচয় যাই থাকুক না কেন, আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি, যাতে ভবিষ্যতে যাতে আর না হয় সেই বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় বাস পোড়ানোর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।
হয়রানির উদ্দেশ্যে এসব ঘটনার দায় তার দলের নেতাকর্মীদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUG-এর একাংশ আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সুপরিকল্পিতভাবে দেশে বিরাজনীতিকরণের চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 9টা বাস উড়িয়ে দিল। আমরা তীব্র ভাষায় এই নাশকতার আমরা নিন্দা করেছি। বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছে। এদিকে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল ও রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের মামলায় দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেখান থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই নিজেদের লোক দিয়ে বাসে আগুন দিয়েছে ক্ষমতাসীনরা। যখন এই নির্বাচন তারা কারচুপি করেছে, এই জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য এই সরকার ইচ্ছাকৃতভাবে আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে সারা ঢাকা শহরে যে তাণ্ডব ঘটিয়েছে। জনগণ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিনা সেই লক্ষ্যে সেই নির্বাচনে গিয়েছে বিএনপি। কিন্তু আমরা যেটা দেখলাম, সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় একটি তামাশার নির্বাচন করেছে। বলছিলেন ঢাকা 18 আসনে বিএনপির পরাজিত প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে 1531 জনের দেহে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় 1462 জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে বর্তমানে 115টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,795টি। এখন পর্যন্ত দেশে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে 25,27,134টি। গেল একদিনে 1,531 জন সহ এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে 4,30,496 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন 6,173 জন। মারা যাওয়া 14 জনের মধ্যে পুরুষ 10 জন আর নারী 4 জন। এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছেন মোট 4,751 জন এবং নারী মারা গেছেন 1,422 জন। এদিকে গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,462 জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 3,47,849 জন। আর গত 24 ঘন্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 440 জন এবং ছাড় পেয়েছেন 739 জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 5,65,116 জন এবং ছাড় পেয়েছেন 5,25,801 জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন 39,315 জন। জাইফ রহমান, রেডিও টুডে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ভাইরাসের কারণে মানুষের বেকার সমস্যা এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, যে দেশে করোনার সংক্রমণ বেশি হয়েছে সে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসছে। দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের RT-PCR ল্যাবের উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নিয়ম অনুযায়ী মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চললে করোনা ভাইরাসের সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নকল ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে সংস্থাটির কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। পরে বিষয়টিতে সাংবাদিকদের ব্রিফ করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। কয়েকটা ফার্মেসিতে আমরা দেখলাম যে সেখানে ড্রাগ লাইসেন্সই নাই তাদের এবং কোনো ফার্মাসিস্ট নাই, এটা সম্পূর্ণরূপে অবৈধ। তো তাদের এগেনস্টে আমরা ড্রাগ আইনে অ্যাকশন নেব। উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তার এগেনস্টে আমরা ড্রাগ কোর্টে মামলা করবো ইনফ্যাক্ট, এবং সেখানে জেল জরিমানা সহ বিভিন্ন ধরনের শাস্তি আছে, সেটাতে ওনারা পাবেন। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে যুবক রায়হান হত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানিয়েছে তার পরিবার। দুপুরে নিহত রায়হানের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান রায়হানের মা সালমা বেগম। এ সময় তথ্য প্রমাণ থাকার পরেও নির্যাতনের সঙ্গে জড়িতদের সবাইকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমার ছেলের উপরে কিরকম হয়েছে, কেমন হয়েছে আমি এখনো কিছু জানি নাই। তদন্তকারী সেইটা সহযোগিতা করে পুজ করে বের করবে কারা কারা ছিল।
শিক্ষাই প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব ব্যবস্থায় টিকে থাকার একমাত্র মানদণ্ড উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সময়ের প্রয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এই বিপ্লবকে ধরতে হবে এবং এর অংশীদার হতে হবে। আজ দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শেখ রাসেল জিমনেশিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার দীপু মনি। চলছে রেডি টুডে সন্ধ্যার খবর। আপনাদের সঙ্গে আছে আমি শরীফুল হক। FM 89.6 আপনারা শুনছেন এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেখছেন। ফিরছি 40 সেকেন্ড পর একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে আমি শরীফুল হক স্বাগত জানাচ্ছি। FM 89.6 আমাদের সন্ধ্যার খবর শুনছেন এবং ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে দেখছেন, যা শুধুমাত্র আপনাদের জন্যই ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে প্রচারিত হচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির শাহ আহমদ শফি জামায়াত শিবিরের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করেছেন তার চালক মোহাম্মদ মঈনুদ্দিন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে আয়োজিত সংগঠনটির একাংশের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। সংবাদ সম্মেলন থেকে আগামী 15 নভেম্বর অনুষ্ঠেয় হেফাজতে ইসলামের কাউন্সিল বন্ধেরও দাবি জানানো হয়। এবারে দেশের বাইরের কিছু খবর রয়েছে আপনাদের জন্য। প্রায় এক সপ্তাহ পর নীরবতা ভেঙে কথা বলেছেন এখনও পরাজয় স্বীকার না করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার করোনা ভাইরাসের টিকা অনুমোদন বিষয়ে রোজ গার্ডেনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, কে জানে আগামীতে হোয়াইট হাউসে কোন প্রশাসন কাজ করবে, সময় বলে দেবে তার ধারণা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তিনি কখনোই আবার লকডাউন দেবেন না। জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার টেলিভিশন নেটওয়ার্কগুলো নির্বাচনের ফল ঘোষণার পরেই ট্রাম্প এই বক্তব্য দেন। তবে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি বলে AFPর খবরে বলা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন জো বাইডেন। 1992 সালের পর প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে রাজ্যটিতে জয় পেলেন তিনি। এর মধ্য দিয়ে 306টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলো তার। তবে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে সেখানকার 15টি সহ ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়ালো 232টিতে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাদের হামলাকে অধ্যত্ত আচরণ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সীমান্তে কেউ ভারতীয়দের শক্তি পরীক্ষা করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আজ রাজস্থানের জয়সলমীরে ভারতীয় জওয়ানদের সাথে দীপাবলির অনুষ্ঠানে যোগ দিয়ে ইসলামাবাদের প্রতি এই সতর্কবার্তা দেন মোদী। 2014 সাল থেকে প্রতি বছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন তিনি। গতকাল জম্মু কাশ্মীর সীমান্তের একাধিক স্থানে হামলা চালায় পাকিস্তানি সেনারা। এতে ভারতের 4 সেনা সদস্য, এক BSF কর্মকর্তা সহ মোট 11 জন নিহত হন। অন্যদিকে ভারতের পাল্টা হামলায় 8 পাক সেনা নিহত হয়েছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। কোভিড-19 মোকাবেলায় এখনও অনেক পথ পাড়ি দিতে হবে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেছেন, ভ্যাকসিন ছাড়া সংকট আরও দীর্ঘায়িত হবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 13,11,000 মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত 5,38,65,000-এরও বেশি মানুষের মধ্যে সুস্থ হয়েছেন 3,76,13,000 করোনা রোগী। বিশ্বজুড়ে মহামারী কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দিন দিন প্রকট আকার ধারণ করা এই ভাইরাসে মৃতের সংখ্যাও বাড়ছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিনে প্রায় 2 লাখ মানুষ শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে 1400 মানুষের। এমন পরিস্থিতিতে নির্বাচনের পর প্রথমবার জনসম্মুখে এসে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী এপ্রিলের মধ্যেই যুক্তরাষ্ট্রের সকল নাগরিক ভ্যাকসিন পাবেন। স্থানীয় সময় শুক্রবারের ওই ভাষণে তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন দেয়া হবে সকল ফ্রন্টলাইন কর্মী এবং করোনার ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তিদের। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারতে।
ব্রাজিলে এ পর্যন্ত 1,65,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, সেখানে একদিনে শনাক্ত 35,000-এর বেশি। আর বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে একদিনেই 45,000 মানুষের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। 24 ঘন্টায় 5 শতাধিক মানুষ মারা গেছেন এই প্রতিবেশী দেশটিতে। এমন পরিস্থিতিতে ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে ভারতে ভ্যাকসিন পাঠিয়েছে রাশিয়ার স্পুটনিক ভি। Very good result so far is Russia with the Sputnik vaccine, which is also going to be manufactured in India. In fact, it's soon entering. ইউরোপের দেশগুলোতেও করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে গেছে। ফ্রান্সে প্রায় 24,000 মানুষ নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন, আর মারা গেছেন আরও প্রায় 1,000 মানুষ। দেশটিতে লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। একদিনে ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে বেশি 40,000 মানুষ শনাক্ত হয়েছে, আর যুক্তরাজ্যে এই সংখ্যা প্রায় 30,000। তুলনামূলক মৃত্যুর সংখ্যাও বাড়ছে এসব দেশে। এছাড়া তৃতীয় ধাপের সংক্রমণ শুরুর খবর দিয়েছে জাপান। এদিকে আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাই পর্বে নিজ দেশের জার্সিতে খেলতে যাওয়ার একদিন আগেই করোনা পজিটিভ হয়েছেন মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। কোনো উপসর্গ না থাকলেও তাকে হোটেল কক্ষেই আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। Liverpool superstar Mo Salah has tested positive শাখাওয়াত সুমন, রেডিও টুডে। international duty with the Egyptian. এবারে আপনাদের জন্য রয়েছে খেলাধুলার খবর। শুরুতেই ক্রিকেট। আগামী 24 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ। আজ এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সূচি অনুযায়ী প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটি দুপুর 1:30টায় এবং ফ্লাড লাইটের আলোয় সন্ধ্যা 6:30টায় শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচটি। তবে শুক্রবার প্রথম ম্যাচে দুপুর 2টায়, দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। বিসিবির আয়োজনে অনুষ্ঠিত এই টি-20 কাপে মোট 5টি দল অংশ নেবে। দলগুলো হলো ফরচুন বরিশাল, বেক্সিমপুর ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। লিগ পর্বের প্রত্যেক দল একে অন্যের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে। মাঝে বিরতি থাকবে একদিন করে। এরপর এলিমিনেটর এবং 2 কোয়ালিফায়ারের পর 18 ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বঙ্গবন্ধু টি-20 কাপের। এবারে ফুটবলের খবর। বিশ্বকাপের বাছাই পর্বে ভেনেজুয়েলাকে 1-0 গোলে হারিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত খেলার 67 মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন রবার্তো ফিরমিনো। এর মধ্য দিয়ে 3 ম্যাচের সবকটিতেই জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো তৃতীয় শীর্ষরা। তাদের সংগ্রহ এখন 9 পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে 2টি জয় এবং 1টিতে ড্র করে 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা, আর 6 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে রয়েছে ইকুয়েডর। চোটের কারণে আজকের ম্যাচে দলে ছিলেন না সুপারস্টার নেইমার। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের পর্বের অপর এক হাই ভোল্টেজ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে উরুগুয়ে। কাভানি সুয়ারেজের নৈপুণ্যে স্বাগতিকদের হারিয়ে এই জয় তুলে নেয় লা সেলেস্তারা। এবারে শুনুন একটি অন্যরকম খবর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণার ক্ষণ গুনছেন তার সমর্থকরা, তবে এত কিছুর ভেতরেও দেশটিতে ঘটছে নানান নাটকীয় মজার কিছু ঘটনা। সেটা কেমন? দেশটির কেন্টাকির একটি শহরের মেয়র ঘোষণা করা হয়েছে একটি কুকুরকে, যার নাম উইলবার, বয়স 6 বছর। এটি একটি ফ্রেঞ্চ বুলডগ। আগামী 4 বছরের জন্য মেয়র হয়েছে সে। কুকুরটিকে কেন্টাকি অঙ্গরাজ্যের র্যাবিশ হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে বিবিসি। উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড এনবিসিকে জানান, 500-র কম অধিবাসীর ছোট্ট এই শহরে কখনোই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। 1990 সাল থেকে এই চল সেখানে। সে সময় একজন স্থানীয় বাসিন্দা 90-এর দশকে প্রস্তাব করেন সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক, আর তখন থেকেই এই রীতি চলে আসছে। এদিকে কুকুর উইলবার তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও জানান তার মালিক। এর আগে 1990 সালে র্যাবিশ হ্যাশ শহরে প্রথম যে কুকুরটির মেয়র নির্বাচিত করা হয় তার নাম গুফি। এরপর 5 বার ওই শহরে কুকুরের নেতৃত্বকে বরণ করা হয়। কি বিচিত্র ব্যাপার, তাই না? আবিদ আজম, রেডিও টুডে। সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের ওয়েদার আপডেট।
আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 9টা নাগাদ এই তাপমাত্রা দাঁড়াতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে, যা পরের ঘন্টাতেও বজায় থাকতে পারে। এরপর আরও 1 ডিগ্রি কমে রাত 11টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার করে। বাতাসে আর্দ্রতা 64%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 137, যা অস্বাস্থ্যকর। আমরা সন্ধ্যার খবরে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, তবে সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো আরও একবার জেনে নেব। প্রায় 1 বছর পর যুবলীগের 201 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা। আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে, অভিযোগ কাদেরের, সম্পৃক্ততা উড়িয়ে দিলেন ফখরুল। করোনায় দেশে আরও 14 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1531 জনের দেহে। এবং 1 সপ্তাহ পর নীরবতা ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প, বললেন সময় বলে দেবে কোন প্রশাসন কাজ করবে। এই আয়োজন ছিল আজকে আমাদের রেডি টুডে সন্ধ্যার খবরে, যে আপনাদের কাছে পৌঁছে দিতে দেশ বিদেশে কাজ করছেন রেডি টুডে শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় রেডি টুডে এবং ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় ইংলিশ নিউজ বুলেটিন রয়েছে, এবং রাত 11:15টায় রয়েছে মধ্যরাতের খবর। নিশ্চয়ই শুনবেন আশা করি। এছাড়াও ঠিক এই মুহূর্তে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত থাকুন এবং সবসময় থাকুন রেডি টুডের সাথেই। এই প্রত্যাশা আমি শরীফুল হক বিদায় নিচ্ছি। রেডিও টুডে 89.6 FM, দেশের প্রথম প্রাইভেট রেডিও।